ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো ফোল্ডিং কার্ড ব্যাক টু ব্যাক সেটআপ। তো ফোল্ডিং কার্ড অলরেডি সবসময় ব্যাক টু ব্যাকই হবে যেহেতু ফোল্ডিং। তো আজকে আমরা এটা আউটপুট সেটআপ প্রিন্টিং প্রেসের A to Z কাজটা দেখব। তো এই ভিডিওর রিকোয়েস্ট ছিল বায়ো এক্সেস 1120 এক ভাইয়ের রিকোয়েস্টে। উনি লিখছেন যে ফোল্ডিং কার্ড এর সেটিং শিখতে চাই ভাই। ওকে, উনি আসলে 9 দিন আগে এই কমেন্টটা করছিল। তো যাই হোক, আমি কর্মব্যস্ততার কারণে দিতে পারিনি, তবে আজকে আমি অলরেডি ভিডিওটি তৈরি করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন, আজকে আমরা খুব সহজে কিন্তু এই কাজটা শিখব। তো অনেকেই কাজটা জানেন, তাদের ক্ষেত্রে ভালো, আর যারা সমস্যা আছে বা শিখবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা স্কিপ না করে দেখবেন। তো এখন আমি বলি এই ফোল্ডিং কার্ড কি কি রিলেটেড হতে পারে। তো দেখুন, আপনার ফোল্ডিং কার্ড হতে পারে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, হতে পারে আপনার ইনভাইটেশন কার্ডের ক্ষেত্রে, হলুদ সন্ধ্যা কার্ড, মেহেন্দি কার্ড, অথবা আপনার আরও আছে লিটারেচার। মেডিসিন কোম্পানিতে যদি আপনি যে কোনো ফ্লায়ার ডিজাইন করে থাকেন, সেখানে একটা লিটারেচার নামে একটা অপশন থাকে, ঠিক আছে। তো এই লিটারেচারটা কিন্তু ফোল্ডিং কার্ড সবসময় তৈরি করে থাকে, যেটার মাঝখানে একটা বরাবর একটা ক্রিজ থাকবে, ঠিক আছে। আমরা সাধারণত বলতে বুঝবো কি, একটা বইয়ের পাতা যদি দেখি এপিট ওপিট, তো এটাকে মূলত দেখুন একটা বইয়ের পাতার মতোই মনে হচ্ছে, ঠিক আছে। এখানে একটা জাস্ট স্ট্রোক আছে, আর চারদিক দিয়ে দেখুন আমার এদিকে বর্ডার। তো এখানে জাস্ট একটা ক্রিজ হবে, মেশিনের সাহায্যে ক্রিজ হলে তাহলে এটা একটা ফোল্ডিং আকারে দেখা যাবে, ঠিক আছে। এই এক পার্ট দুই পার্ট, ঠিক সেম ভাবে অপোজিট পাশেও এই এক পার্ট প্রিন্ট হবে। তো দেখুন আমার এখানে কিন্তু 4টা পার্ট আছে, এবং 4টা পার্টেই কিন্তু 4টা ডিজাইন আলাদা আলাদাভাবে আছে। তো এটাকে আমরা কিভাবে সেটআপ দেব, তো অবশ্যই আপনাকে আগে সেটা মেনশন করে নিতে হবে যে আপনার কোন পেজটা ফ্রন্ট, কোন পেজটা ব্যাক, ঠিক আছে। এইটা আগে আপনাকে মেনশন করে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইওর টাইটেল কেস হেয়ার, ঠিক আছে, গোস হেয়ার। তো এখানে আমি অবশ্যই এর ভঙ্গি দেখে বুঝতে পারতেছি যে আমার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তারপর এখানে দেখুন নাম্বার, তার ওয়েবসাইট নাম্বার এবং ইমেল নাম্বার এবং সব কিছু দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা বোঝা যাবে যে এটা একদম লাস্ট পার্ট। তাহলে ফ্রন্ট পার্টের সাথে এর ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট পার্ট যদি এটা হয়, বা এটা যদি আপনার কভার হয়, কভার ইনার বা ফ্রন্ট ইনার কোনটা হবে, তো সেটাকে আপনার অবশ্যই জাস্টিফাই করে দেখতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি বলবো আপনি আপনার হোল্ডিং কার্ডের অথবা লিটারেচারের যেটাই হোক না কেন, আপনি আগে মার্ক করে নেবেন যে আসলে কোনটা কোন পেজ। তা আমি ইজি টেকনিকটা আপনাকে দেখিয়ে দিই। তো দেখুন, আমি সর্বপ্রথম এখানে দেখতেছি 1 নাম্বার, এটা যেহেতু 1 নাম্বার হবে, এটা ফন্ট। অবশ্যই আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন। তো অনেকে যারা ভাবে যে অটো সেটআপ দেওয়া যায় বা অটো কাজ হয়, তাদের কিন্তু ওগুলা কথায় বিশ্বাস করবেন না, বা এগুলো ভাওতাবাজি। প্রিন্টিং প্রেস এমন একটা লাইন, আপনি যদি জাস্ট একটু খালি চেক না করে দেন, তাহলে কিন্তু আপনার সামান্য একটুর কারণে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা ভুল হতে পারে, ঠিক আছে। এজন্য আমরা বলি প্র্যাকটিক্যালি হাতে কলমে সবকিছু শিখবেন বা কাজ করে দিবেন, দেখবেন আপনার ভুল হওয়ার চান্স 0%, ঠিক আছে। এই জন্য আপনি নিজে হাতে কলমে সবসময় কাজটা করবেন। তো এখন দেখুন, এখানে আমি 1 নাম্বার লিখলাম, এখানে আমি 2 নাম্বার লিখলাম। অনেক সময় অনেক ডিজাইন ক্লায়েন্টে করে আনে এবং আপনাকে দিবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি তখন কিভাবে জাস্টিফাই করবেন যে কোন পেজ কত নাম্বারে আসে নাই। তো দেখুন আমার 1 নাম্বার এইটা, এবং এটা আছে, এটা 2 নাম্বার না, সরি, আসলে আমি এখানে 2 নাম্বার দিয়ে দিয়েছিলাম, এখানে 4 নাম্বার হবে। তাহলে 1 নাম্বার 4 নাম্বার। তাহলে এখন আমার এই পেজটা কত নাম্বারে কোনটা আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে। তাহলে 1 নাম্বার যদি এটা হয়, 1-এর ইনারে আমার হবে কি, 1-এর ইনারে হবে আমার হলো এই পেজটা। তাহলে আমি এই পেজটাকে দিয়ে দিতেছি কি 2। তারপর এখন যেহেতু একটা আছে লাস্ট বা ব্যাকের ইনারে থাকবে, এটা হবে 3 নাম্বার পেজ। তবুও যদি আপনার সন্দেহ লাগে, আপনি একটা কাজ করে দেখবেন। তো দেখুন আমি এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসার পর দেখুন ব্যাক টু ব্যাক যদি আমি এটাকে জাস্ট বোঝার সাহিত্যে ব্যাক টু ব্যাক যদি দিয়ে থাকি, দেখুন এই টেক্সটের মাথা ওইদিকে, এই টেক্সটের মাথা এইদিকে, তাহলে আমি দেখতেছি কি 1 নাম্বার এইটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমি কিন্তু
সেম ওইটাই দিয়েছিলাম। এই দেখুন এই ব্ল্যাক অংশটা, এটা কিন্তু আমি কয় নম্বরে দিয়েছিলাম 2 নাম্বার। ওকে, আমি আন্ডু দিচ্ছি, দেখুন আমার 2 নম্বরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা খুব সুন্দর একটা আইডিয়া পেলাম যে ফোল্ডিং কার্ড অথবা লিটারেচারের ক্ষেত্রে আপনি সবসময় এভাবে কাজটা করবেন আগে। ঠিক আছে, আগে আপনি পেজের নাম্বারটা সিলেক্ট করে নেবেন একদম 100% একুরেট করে, তারপর আপনি সেটআপে চলে যাবেন, তাহলে আপনার আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, তো এখন আমরা সেটআপটা শিখবো। ঠিক আছে, এবং সেটআপটা দিব কিভাবে, কত সাইজে দিব, এটাও সবকিছু শিখবো, এবং একটা আর্ট কার্ড সাইজ কত হয় এবং তার কয়টা বের হবে, কত টুকরো হবে, সবকিছু আমরা দেখব। তো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন, তো অবশ্যই আমার এই একটি ফেসবুক পেজ আছে, সেখানে এসে আপনি আমার ফটোশপ রিলেটেড সকল প্রকার এডিটিং টিউটোরিয়াল এখানে আপলোড করা হয় রিলস ভিডিওর মাধ্যমে। আপনারা যদি চান যে ফটোশপের মাধ্যমে কাজ শিখবেন এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিপ্লেস এবং ফটোশপ রিটাউসিং এবং রিফ্লেকশন এবং বিভিন্ন ধরনের, এখান থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। অবশ্যই আমার ফেসবুক লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। আজকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের খেলা কে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসলে আমি ভিডিও করতেছি এই কারণে খেলা দেখতেছি না, জাস্ট আমি স্কোরটা দেখতেছি। ওকে, আজকে আমরা অবশ্যই কাজে ফিরে যাই। তো যাই হোক, আমি এখন সেটআপে চলে আসব। তো এখন আমি সেটআপ দেব, যেহেতু আমার সাইজটা কত এখানে আমি দেখে নেব, 7.5 5.5। তো 7.5 5.5 ফোল্ডিং কার্ডের মাঝখানে অবশ্যই একটা বর্ডার থাকবে, যেটা ক্রিজ লাইন বলে। ঠিক আছে, ক্রিজিং লাইন। তো আমি সর্বপ্রথম এটাকে এখানে নিচ্ছি, নেওয়ার পর আমি দেখব, দুইটা দিয়ে দেখব, তবে আপনি আপনার ডিজাইনটাকে অবশ্যই দেখবেন, মার্জিত করে রাখবেন। দেখুন আমার কিন্তু এমন সুন্দরভাবে তৈরি করা, কোনো রকম কোনো শাখা পোশাকা বের করা নাই বা কোনো কাটা ছেঁড়া নাই। ঠিক আছে, আমার মেইন সাইজ কিন্তু এইটা, এবং এইটা হচ্ছে 2 মিলি করে বাড়তি বা ওভার ব্লিডিং মার্ক দেওয়া, যেহেতু আমার কালার আলাদা আলাদা আছে এই কারণে আমাদের ব্লিডিং মার্ক নিতে হয়। ওকে, তাহলে আমি এখানে দিলাম কত, 13.5 হলো। বুঝতে পারছি ব্যাপারটা, আমাদের সেটআপ দিতে হবে 14/22-এ। দেখুন আমার এখানে 13.5 আসছে, আর এদিকে 4.8, তাহলে আমি 4 4 16, 4 5 20, 14/22 পাবো। তাহলে আমাকে এই ডিজাইনটা আমার ল্যান্ডস্কেপ করে দিতে হবে, এদিকে পোর্ট্রেট সাইজ করে দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এটাকে পিনের দিকে রাখবো। পিনের দিকে কেন রাখতেছি এটাও আমি বলবো আপনাদের, এবং আউটসাইডে আমি ব্যাক পার্টগুলো রাখবো, এটা কেন রাখতেছি এটাও আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমি এখানে দেখুন এই যে ফ্রন্ট পার্ট এবং লাস্ট পার্ট এটা নিয়ে আসলাম। তো এখানে আপনি ফলো করবেন, আপনি তো শুধু সেটআপ দিচ্ছেন যে আমার এদিকে 2টা বসাইছি, এদিকেও 2টা বসালাম, ব্যাস হয়ে গেল, তা কিন্তু সম্ভব না। আপনাকে আগে ফলো করতে হবে যে আপনার টেক্সট বা ডিজাইনের শেপ বা মাথা কোন দিকে আছে। তো দেখুন আমার এই ডিজাইনটার টেক্সটগুলো দেখলেই আমি 100% জ্ঞাত হয়ে যাব যে আমার এই ডিজাইনটা কোন দিকে। আমার টেক্সটটা আছে দেখুন বাম সাইডে মাথা, এবং রাইট সাইডে তার টেক্সটের পিছন সাইড মানে টেল সাইড আছে। তাহলে আমরা ঠিক ব্যাক সাইডটাকে বা ইনার পেজগুলোকেও আমরা হেড টু হেড অথবা টেল টু টেল করে দেবো। আমার যেহেতু এখানে হেড আছে সামনে, তাহলে এটাকেও আমি হেড সামনে করে দেবো। ওকে, দেখুন আমি হেড করে দিলাম। তাহলে এটাকেও এদিকে একটু নিয়ে আসি এবং খুব সুন্দরভাবে একসঙ্গে ম্যাচিং করে দিলাম, ব্যাস। ওকে, এবং এখানে একটু আর একটা কপি করে নিয়ে আসলাম। দেখুন এখন আমার ডিজাইনটা কয় অ্যাপসের হলো, 1 2 3 4 অ্যাপসের হলো। 4 অ্যাপসে আমার আসলো কত, সাইজ 14.5 14.5। তাহলে এটা টোটালি আমার কি 14/22 দিতে গেলে, হ্যাঁ এটাই হবে। ওকে, ঠিক আছে, এখন আমার এই দুটোকে কপি করে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে কি সাইজটা পেলাম একটু দেখে নেই। তো দেখুন আমরা এদিকে পেলাম 13.5, হাইটে পেলাম কত 13.5, আমার এদিকে কাগজ থাকবে 14,
ঠিক আছে। তো হাফ ইঞ্চি গ্রিপার লাগবে, ব্যাস ওকে, এটা হয়ে যাবে। এবং এদিকে হচ্ছে আমার 14-22 কাগজ পাবো, 22 আমার এর কম কাটলে সমস্যা নাই, তবে 22 কাগজ যেহেতু আমরা পাবো, তো সেক্ষেত্রে 22-এর পরিবর্তে আমাদের সাইজ আছে কত 19, তবে 22 কাগজ কাটবো আমরা। তো এখন আমাদের এইটা একটা 8 কাটে ছাপতে হবে। তাহলে 8 কাট সাইজ কত আমাদের, অলরেডি আমাদের সবসময় মার্কেটে আপনারা জেনে গেছেন বা জানেন 8 কাট সবসময় সাইজ হয় 22-28, 300 জিএসএম 350 জিএসএম এরকম হয় থেকে, ঠিক আছে। তাহলে 8 কাট সাইজ হয় কত 22-28, তাহলে আমরা 22কে 22-এ রাখবো, যেহেতু আমার এদিকে কাগজ সাইজ ডিজাইন সাইজ আছে 19, তাহলে 22-এর দিকে 22 রাখবো। এবং 28কে অর্ধেক করলে আমরা পাবো 14 দোকানো 28, তাহলে আমরা এখানে কয়টা টুকরা পাচ্ছি ইজিলি হিসাব করুন আপনি। 28কে অর্ধেক করলে 14 হচ্ছে, আর এদিকে 22-এর দিকে 22 হচ্ছে, ঠিক আছে। তাহলে এদিকে 22 ঠিকই আছে, খালি 28কে অর্ধেক করলে তাহলে 2 টুকরা আমরা পেয়ে যাচ্ছি। একটা শিটে 2 টুকরা বা 2 অংশ করলে আমাদের এই ডিজাইন ছাপানোর জন্য একটা কাটিং সাইজ হয়ে যায়। তাহলে 14-22-এ আমার আসতেছে কয়টা কার্ড, 1 2 3 4, সরি আমি হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখুন আমার একটা 14-22-এ কার্ড আসলো কয়টা, 8টা। যেহেতু আমার কার্ডের ডিজাইন সাইজ বা এর সাইজটা একদম ছোট, দেখুন এখানে ফন্ট, এখানে ব্যাক, ঠিক আছে, এখানে ফন্ট ইনার ব্যাক ইনার। তাহলে এই কারণে আমরা কিন্তু অনেকগুলো কার্ড পাচ্ছি, সাইজ ছোট যেহেতু। তাহলে যেহেতু আমার 15-7 15-5 সাইজ, তাহলে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 14-22-এ যদি 8টা হয়, তাহলে 14-22 যেহেতু আমাদের 2টা অংশ কাগজ পাইছি, 8 8 16টা বের হচ্ছে আমার একটা 8 কাটে, ওকে 16টা বের হচ্ছে। এখন আপনার কতগুলো প্রয়োজন, আপনি জাস্ট ঠিক আপনার যদি 2000 প্রয়োজন হয়, 2000-কে আপনি 16 দিয়ে ভাগ দেন, ঠিক 2000-কে 16 দিয়ে ভাগ দিলে যত সংখ্যাটা বের হবে ঠিক তত সংখ্যা আপনার শীট মানে 8 কার্ড কিনতে হবে, ব্যাস হয়ে গেল, এটাই, আর এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু ইজিলি ভাবে এটাকে খুব সুন্দরভাবে সেটআপ দিয়ে দিলাম। এখন সেটআপ দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার বাতি মার্কগুলো দেওয়া আছে কিনা, তারপর আপনার মিডিল এই ক্রিজিং লাইনটা সবগুলোর সঠিক আছে কিনা। এই ক্রিজিং লাইনটা যদি আপনার সঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের সমস্যা হবে, ওকে। তাহলে এখন আর একটা কথা হচ্ছে, আপনার জাস্টিফাই করে দেখবেন যে কিভাবে আপনার ক্রিজিং লাইনটা সঠিক আছে বা এর একটুকু হেরফের হয় নাই। তো দেখুন এই ক্রিজিং থেকে এই ক্রিজিং আমি একটা বর্ডার টানলাম, এখানে দেখুন একদম সেন্টার হয়েছে, ওকে। দেখুন আমার এই যে ডিজাইনের সাথে সেন্টার, তাহলে আমার ক্রিজিং লাইন ঠিক আছে। এবং আপনি আরও একভাবে পরখ করতে পারেন যে আপনার ক্রিজিং লাইন ঠিক আছে কিনা। এইখান থেকে দেখুন এই যে অংশটাকে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসলেন, ওকে। তাহলে এটাকে কপি করেন, আপনি যেখানেই দেন না কেন, এখানে দেন বা এখানে দেন, আপনি পরীক্ষা করে দেখুন যে আপনার ক্রিজিং লাইনটা ওই ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্ট ঠিক আছে কি না। তো দেখুন আমি ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্ট দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, তার মানে আমার ক্রিজিং লাইনটা একদম হুবহু মিলে গেছে, কোনো সমস্যা নেই। এখন আপনার এখানে ম্যাক গাইডগুলো দেখা যাচ্ছে, এই ম্যাক গাইডগুলো ফেলে দিতে পারেন বা রাখতে পারেন। তো আমি কন্ট্রোল কলম চেপে এগুলোকে হাইড আনহাইড করে দেখাচ্ছি, এগুলো আমার কোনো ছাপায় আসবে না। আমি জাস্ট এগুলো কাটিং মার্ক দেবো এবং আমার ডিজাইন সাইজটা বসাবো, এর সুবিধার্থে এগুলো রাখছি। তো এখন আমি আমার ডেস্কটপ থেকে নিয়ে আসি কি রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসি, ওকে। রেজিস্ট্রেশন মার্কটা ওকে এখান থেকে নিয়ে আসলাম। তো এটাকে কপি করে নেই বা কাট নিয়ে এসে আমি কাটিং মার্কটা বসাবো, ওকে। তো জাস্ট একটু কাটিং মার্কটা বসাই, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ওকে। এটা হয়ে গেল। তাহলে আপনি এখন কি করবেন, কাটিং মার্কটা দেখুন আমার কাটিং মার্ক কিন্তু ক্রিজিং মার্কেও দিতে হবে, ঠিক আছে। এই ক্রিজিং মার্কে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ওটা ক্রিজ করতে গিয়ে ঝামেলা হবে, ছোট বড় হয়ে যেতে পারে, যেহেতু তার মার্ক চিনবে না। ছাপার পরে কিন্তু সব বোর্ড বা সব কিছুই একই দেখা যাবে, তখন লাইন কোন দিকে আছে কি নাই কিছুই বুঝতে পারবে না। এই জন্য অবশ্যই আপনাকে ক্রিজিং মার্কটা দিয়ে দিতে হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই এখানে আপনি ক্রিজিং লাইনে কি এভাবে মার্কটা রাখা লাগে? হ্যাঁ,
আপনি এখানে আপনার এভাবে ড্যাশ ড্যাশ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে দেখুন অনেকেই বলে এখানে ড্যাশ ড্যাশ চিহ্ন দিতে হবে। দেখুন আমি এখানে 1 দিচ্ছি, 1 দিয়ে এভাবে ড্যাশ ড্যাশ যদি আপনি দিতে চান দিয়ে দিবেন। আর আপনি যদি ডিরেক্টলি যদি আপনি এখানে এভাবে রাখতে চান মার্কটা, তাও কোনো সমস্যা নেই, এটা জাস্ট আপনার রুচি। তো আপনার যদি কাজের সময় থাকে তাহলে দিয়ে দিলেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই। এখানে বাধ্যবাধকতা নাই যে আপনাকে ঠিক ক্রিজিং লাইনের মতো আপনার পারফোরেশন মার্ক মতো দেখাই দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমি এগুলোকে একটু কপি করে বসাই দিচ্ছি কাটিং মার্কগুলো। আর অনেকে বলে যে কাটিং মার্কগুলো কি অটো দেওয়া যায় না? হ্যাঁ, অটো দেওয়া যায়। তো অটো দেওয়ার থেকে আমি মনে করি আপনি একটা একটা করে ধরে ধরে কাটিং মার্কটা দিবেন। দেখুন প্রিন্টিং প্রেসে আউটপুট সেটআপটা হচ্ছে একটা অনেক জটিল, যত সহজ তত কঠিন। আপনার সামান্য একটু ভুলের কারণে যদি একটা কাটিং মার্ক যদি উল্টো পাল্টা বা অন্য কোথাও গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন প্রসেসিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভুলেই যাবে। তাহলে এই ভুল হওয়ার কারণে আপনার কিন্তু মালগুলো বাদ হওয়ার চান্স 100% থাকে, ঠিক আছে। এই জন্য আমরা বলি কি একটা কাজ করার পর আপনারা কমপক্ষে 5 বার চেক দেন, কোনো সমস্যা নেই। তবে ভুল যাতে না হয়, ভুল হলেই সমস্যা। কারণ আপনার এই ডিজাইন থেকেই কিন্তু সবকিছু ভুল যদি যায় তাহলে কিন্তু একদম শেষ পর্যন্ত যা আছে সবকিছু ভুলে যাবে। ওকে, এই জন্য এই সমস্ত ভুলগুলো করা যাবে না। তো যাই হোক, এখন আমি রেজিস্ট্রেশন মার্কটা দেই। রেজিস্ট্রেশন মার্কটা অবশ্যই আমাদের কালার থিম দেখার জন্য দেওয়া হয়। আর কোনটা প্লেট কি এটাকে বোঝানোর জন্য আমাদের রেজিস্ট্রেশন মার্ক দেওয়া হয়, এবং কোন প্লেটে কতটুকু কালার চলতেছে না চলতেছে, হাই চলতেছে না লো চলতেছে, এটুকু বোঝার জন্য আমাদের রেজিস্ট্রেশন মার্কটা ইউজ করা হয়। তো টোটালি আমি দিয়ে দিলাম মার্কটা। এখন আমি আমার রেজিস্ট্রেশন মার্কটাকে জিপি মার্কটা একদম সেন্টার করে দিব। ওকে, দেখি একে সেন্টার হয়েছে কিনা। ব্যাস, সেন্টার হয়ে গেছে। আমি এখানে লিখে দেই ফোল্ডিং কার্ড, FOLDING ফোল্ডিং কার্ড। ডেটটা দিতে পারেন আজকে আপনি 28/6/24। এখন আপনি এখানে দিতে পারেন ব্যাক টু ব্যাক প্রিন্ট। আমার এখানে আগে থেকে লেখা আছে ব্যাক টু ব্যাক প্রিন্ট। ব্যাস, এখন আমি বলবো কি আমার স্টকগুলো একটু বড় আছে, স্টকগুলো একটু ছোট করে নিই। ব্যাস, তাহলে আমি কিন্তু পূর্ণাঙ্গ একটি কাজ খুব সুন্দরভাবে শেষ করে ফেললাম। দেখুন আমি 14/22 মধ্যে একটা ব্যাক টু ব্যাক ফোল্ডিং কার্ড সেটআপ দিয়ে দিলাম, যেখানে ফ্রন্ট এবং ব্যাক খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। তাহলে আমার ফ্রন্ট একদম ব্যাক সাইড, ফ্রন্ট ইনার সাইড এবং ব্যাক ইনার সাইড। তাহলে কিভাবে আমরা বুঝবো? দেখুন আমি এই যে এই চারটার মাধ্যমে বুঝাই। এই চারটার মাধ্যমে দেখুন, এই যে ফ্রন্ট সাইড, ফ্রন্টের মাথা আছে বামের দিকে, এবং এই যে ফ্রন্ট ইনার, ফ্রন্টের মাথা আছে ডাইনের দিকে, এবং ব্যাক সাইড, ব্যাকের মাথা আছে বামের দিকে, এবং ব্যাক ইনারের মাথা আছে ডাইনের দিকে। তার মানে আমার ব্যাক টু ব্যাক খুব সুন্দরভাবে মিলে যাবে। আমার দেখুন জিপি মার্কটা আমার কিন্তু এখানে মিডিল আছে, তার মানে এখান থেকে আমার 180 ডিগ্রি ঘুরবে। তাহলে এই কাগজটার সাথে প্রিন্ট, এইটার সঙ্গে প্রিন্ট হবে এই অংশটা, এবং এই অংশটার সঙ্গে প্রিন্ট হবে এই অংশটা। ব্যাস, আর কোনো ঝামেলা নাই। যাই হোক, আপনি প্রিন্ট ছেড়ে দেওয়ার পূর্বে অবশ্যই চেক করে নেবেন যে আপনার কালারগুলো ঠিক আছে কিনা। দেখুন আমার ব্ল্যাক কালার, এটা এই যে ইয়েলো কালার, দেখছেন? এখন কিন্তু রেজিস্ট্রেশন মার্কের গুরুত্ব বোঝা যাচ্ছে কোনটা কি। দেখুন ম্যাজেন্টা, এই যে সায়ান। তাহলে আমাদের প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই জরুরি। তো অবশ্যই আপনাকে এই সেটআপগুলো শিখতে হবে, না শিখলে কিন্তু ঝামেলা, শুধু ডিজাইন জানলে হবে না। ওকে, তো এখন আমরা সর্বশেষ ব্ল্যাকটা দেখবো, ব্ল্যাকটার কি অবস্থা আছে। দেখুন ব্ল্যাকটা আমার কিন্তু কাট আউট অবস্থা আছে। হ্যাঁ, এই কাট আউট রাখা যাবে না, কারণ প্রত্যেকটা কালার যখন আমার ছাপা হবে, যদি আমার ব্ল্যাক না ছাপতেই যদি এরকম কাট আউট থাকে, তাহলে তো পরবর্তীতে ব্ল্যাক ছাপতে গিয়ে একটু এদিক ওদিক হলে আমার সবকিছু নষ্ট। ওকে, এই জন্য কাট আউট বা স্যুট দেখা যাবে, এই জন্য কাট আউট রাখবো না। আমরা অল সিলেক্ট করব, দেন কি করব, আমরা এডিট কালার যাবো, এডিট কালার, এডিট থেকে এডিট কালার, দেন ওভার প্রিন্ট ব্ল্যাক, ওকে প্রেস, জাস্ট ওকে প্রেস। এখন আপনি ব্ল্যাকটা দেখুন মিসিং করলাম। দেখুন আমার আর কোনো এখানে কাট আউট দেখা যাচ্ছে না। কোথায় কোথায় কালো আছে, এখানে 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 কালো ছিল, আমার আর কোনো মিসিং দেখা যাচ্ছে না। এখানেও আমার আর আইকনগুলোতে দেখেন আর কোনো
মিসিং হচ্ছে না। ওকে, তাহলে আজকে ইজিলি ভাবে কিন্তু আমরা ফোল্ডিং কার্টের সেটআপটা খুব সুন্দরভাবে শিখতে পারলাম। তো অবশ্যই কারা কারা এই ফোল্ডিং কার্ট আজকে শিখলেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং আরও নিত্য নতুন কোন সেটআপ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কমেন্ট ভিত্তিক আপনার আউটপুট সেটআপগুলো বর্তমান ভিডিও রিলিজ করা হবে। ওকে, তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে আরও খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।